সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ঈদের নামাজ, পশু কুরবানি এবং হজের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মুসলিম বিশ্বের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে কুয়েতে নিরাপত্তার কারণে খোলা মাঠে জামায়াতের অনুমতি না থাকায় মসজিদে হয় ঈদের নামাজ। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। দেশটিতে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা উকুফে আরাফা শেষ হওয়ার পরই মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শুরু হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদুল আজহার নামাজের পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি শেষে মাথার চুল ছেটে ইহরাম ত্যাগ করেন হাজিরা। এদিকে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহাকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। কুয়েতে ঈদ উদযাপন করতে ভোর থেকেই জড়ো হন মুসল্লিরা। খোলা মাঠে জামাতের অনুমতি না থাকায় মসজিদে হয় ঈদের নামাজ। আত্মীয় স্বজনকে দিবে, গরিব মিসকিন ঈদ উদযাপন করার জন্য যে সুযোগ করে দিয়েছেন এজন্য কুয়েত সরকারকে ধন্যবাদ। আমরা অনেক এনজয় করছি। আজকের পরিবেশটা অনেক ভালো ছিল। আমরা আমাদের ফ্যামিলির সাথে এসেছি। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালিতে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ঈদের নামাজে মালয়েশিয়ায় সমবেত হন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রবাসী বাংলাদেশিরা অনেকেই পরিবারের সাথে ভাগাভাগি করছেন ঈদের আনন্দ। একা একা ঈদ করতে প্রায় 8তম ঈদ আমার মালয়েশিয়াতে। আজকে খুব আনন্দঘন ঈদ আমরা উদযাপন করতেছি। প্রবাসে বসে দেশকে অনেক মিস করি, দেশের পরিবারকে আনন্দ করি আমরা বন্ধু বান্ধবদের নিয়ে, তারপরে ভিতরে একটা কষ্ট থেকে যাই। অন্যদিকে ঈদের উৎসব মুখর পরিবেশের মধ্যেও ভালো নেই ফিলিস্তিনিরা। ঈদের আনন্দের মাঝেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। আরাফাত ইসলাম, ৭১। ঈদ উদযাপনের আরও খবর জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তফা ইমরান রাজু। রাজু, ঈদ উদযাপনে সেখানে কি কি আনুষ্ঠানিকতা হলো এবং সেখানে বাংলাদেশি প্রবাসীরা যারা আছেন তারা কি বলছেন জানাবেন। ফারজানা, মালয়েশিয়ায় কিন্তু আজ সকাল 8টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং বরাবরের মতো যে কুয়ালালামপুরের জাতীয় মসজিদ নিগারায় সবচেয়ে বড় নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে স্থানীয়দের অংশগ্রহণ ছিল বেশি, তবে বাংলাদেশিদের সবচেয়ে বেশি এবং বড় জমায়েত হয় বরাবরের মতো হাংতুয়ার আল বুখারি মসজিদে। সেখানে কিন্তু আমরা নামাজ আদায় করেছি, কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি সেখানে নামাজ আদায় করেছে। শুধু হাংতুয়া নয়, আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু বাংলাদেশিরা যথাযোগ্য মর্যাদায় একটা ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে কিন্তু নামাজ আদায় করেছে। মালয়েশিয়ার কুয়ালালামপুর ছাড়াও আশপাশের যে রাজ্যগুলো আছে, পেনাং, পাহাং সহ অন্যান্য শহরগুলোতে, গ্রামগুলোতে কিন্তু এই মুসলিম অধ্যুষিত এই দেশে কিন্তু দারুণ উৎসাহ উদ্দীপনার সঙ্গে কিন্তু নামাজ আদায় হয়েছে। নামাজের আদায়ের পর আমরা দেখেছি সেখানে প্রবাসীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করছেন, তারা কুশল আদি বিনিময় করছেন। এরপর কিন্তু পশু কুরবানিতে ব্যস্ত হয়ে পড়েছেন অনেকে, কিন্তু বেশিরভাগ প্রবাসী কিন্তু এখানে পশু কুরবানি দিতে পারেন না। তারা যেমনটি বলছিলেন আমাদের সঙ্গে কথা বলার সময়, যে তারা পরিবার পরিজনকে দারুণভাবে মিস করছেন। বিশেষ করে মায়ের হাতের সেই রান্না, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়া, ঈদের সময় যে গ্রামের একটা সুন্দর পরিবেশে ঈদ পালন করা, সেই জিনিসটা কিন্তু তারা মিস করছেন। অনেকেই আছেন যারা এখানে 10-12 বছর একটানা এই বিদেশের মাটিতেই ঈদের নামাজ আদায় করে যাচ্ছেন। তারা কিন্তু একটু মন খারাপ করছিলেন। সব মিলিয়ে ফারজানা, মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা দারুণ উৎসাহ উদ্দীপনার সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন। এবং ধন্যবাদ রাজু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মালয়েশিয়া থেকে ঈদ উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মুস্তফা ইমরান রাজু।
ত্যাগের মহিমা, ভ্রাতৃত্ববোধ আর আনন্দ ভাগাভাগি করে নেয়ার বার্তা নিয়ে প্রতি বছর ঘুরে আসে ঈদুল আজহা। কিন্তু এবারের ঈদেও ফিলিস্তিনের আকাশ বারুদের গন্ধে ভারী। পশু সংকটে বিধ্বস্ত গাজায় নামছে না ঈদের খুশি। শোক, ভয় আর বেঁচে থাকার সংগ্রাম নিয়ে খান ইউনিসের একটি ভাঙা কসাইখানায় ঈদ পার করছেন তারা। ফিলিস্তিনিদের ধূসর ঈদ নিয়ে আরও জানাচ্ছেন চৈতি সারোয়ার। খান ইউনিসের ছোট্ট তাঁবুতে বসে সোনিয়া আবু তাইমা ঈদের স্মৃতিচারণ করেন। বলেন, ঈদের আনন্দের বদলে মৃত্যু, বোমা আর ধ্বংসের কথা। তৃতীয় বছরের মতো ঈদ চলে যাচ্ছে আমাদের শিশুদের হাসি ছাড়া। একসময় আমরা সবাই এখানে কোরবানি দিতাম, এখন গাজা সবকিছু থেকেই বঞ্চিত। একই আক্ষেপ ইজাদ আল আজরার কণ্ঠেও। টানা তৃতীয় বছরের মতো ঈদুল আজহায় কোরবানি দিতে পারছেন না তারা। যুদ্ধের ভয়াবহতা ও গবাদি পশুর সংকটে এই উৎসবের ঐতিহ্যটি এখন বিলুপ্তির পথে। এই কসাইখানায় এক সময় মানুষ কোরবানি দিত, শিশুদের নিয়ে আসতো। এখন এখানে উদ্বাস্তু পরিবার থাকে, চারিদিকে শুধুই ধ্বংস। আমাদের শিশুরাও তো অন্য দেশের শিশুদের মতো আনন্দ পাওয়ার অধিকার রাখে। গাজা কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর ঈদুল আজহায় প্রায় 20,000 গরু ও 40,000 ভেড়া আনা হতো গাজায়। তবে যুদ্ধ শুরুর পর থেকে পশু প্রবেশ পুরোপুরি বন্ধ। স্থানীয়ভাবে পশুপালনের সক্ষমতাও প্রায় ধ্বংস হয়ে গেছে। যুদ্ধের প্রভাব জন্ম দিচ্ছে ভয়াবহ অর্থনৈতিক বৈষম্য ও দুর্ভিক্ষে। স্থানীয়রা বলছেন, শুধু পশুর অভাবই নয়, পুরো প্রাণী সম্পদ ব্যবস্থায় ভেঙে পড়েছে। খামার, বাজার এবং সরবরাহ ব্যবস্থা কার্যত অচল হয়ে গেছে। যুদ্ধবিধ্বস্ত এই প্রান্তরগুলোতে এবারের ঈদ কোনো উৎসব নয়, বরং বেঁচে থাকার এক নীরব আর্তনাদ। চৈতি সরওয়ার, ৭১। দর্শক, ঈদ উদযাপনের আরো খবর জানাতে কুয়েত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদেক রিপন। রিপন, কুয়েতে কেমন চলছে ঈদ উদযাপন জানাবেন? ধন্যবাদ ফারজান আপনাকে। আপনার মাধ্যমে আমি দেশে প্রবাসীদের পক্ষ থেকে দেশবাসীকে জানাই ঈদ মোবারক। কুয়েতে এবারের ঈদ গতবার মতো ব্যতিক্রম ছিল। তার কারণ হলো রমজান ঈদও প্রবাসীরা উন্মুক্ত স্থানে ঈদের জামাত আদায় করতে পারেন নাই। এইবারও একই কুয়েতের ধর্ম মন্ত্রণালয় থেকে নিষেধ ছিল কুয়েতের উন্মুক্ত স্থানে খোলা মাঠে ঈদ জামাত আদায় করার ব্যাপারে। তো যার কারণে কুয়েতে যে জুমা মসজিদ গুলো আছে, ওই জুমা মসজিদ গুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় সময় ভোর 5টা 5 মিনিটে। কুয়েতে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কুয়েতের মালিয়া গ্রান্ড মসজিদে। ওই মসজিদে একসঙ্গে প্রায় 10,000 পুরুষ এবং 1,000 মহিলা একসাথে নামাজ আদায় করতে পারেন। এবং এর পাশাপাশি কুয়েতে যে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলগুলো রয়েছে, ওইরকম প্রায় 23টি মসজিদে বাংলা খুতবা পাঠ করেন বাংলাদেশি খতিবগণ। ঈদের নামাজ এবং বাংলা খুতবা শোনার জন্য আশপাশের অঞ্চলগুলো থেকে প্রবাসী বাংলাদেশির এবং প্রবাসী পরিবারগুলো ওই মসজিদগুলোতে যান, ঈদের নামাজ আদায় করেন। এবং এর পাশাপাশি ঈদের নামাজ শেষে যে সচ্ছল পরিবারগুলো আছে, যদি এবার পশুর দাম বেশি ছিল যুদ্ধ পরিস্থিতির কারণে, তো একাধিক পরিবার মিলে এখানে তারা পশু কোরবানি দিয়েছেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, যুদ্ধের কারণে কিন্তু কুয়েতে অনেক প্রবাসী টিকিট থাকা সত্ত্বেও, বিমানের টিকিট থাকা সত্ত্বেও ফ্লাইট চালু না হওয়ার কারণে বন্ধ ছিল যে রমজানে। কিন্তু এই কোরবানো ফ্লাইট না থাকার কারণে প্রবাসীরা কোরবানো যেতে পারেনি পরিবার ফিরিতে আনন্দ ভাগাভাগি করার জন্য। তার কারণে প্রবাসীদের মধ্যে হতাশা, উদ্বেগ কাজ করতেছে। ধন্যবাদ রিপন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবারে আমরা ঈদ উদযাপনের খবর জানবো ইতালি থেকে। সেখানে আছেন আমাদের সহকর্মী লাবণ্য চৌধুরী, যুক্ত হচ্ছি তার সাথে। লাবণ্য, ইতালিতে কেমন চলছে ঈদের উদযাপন এবং সেখানে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা কি বলছেন জানাবেন। ঈদ মোবারক। আপনারা জানেন যে আজ ইতালিতে ঈদ উদযাপন হচ্ছে বরাবরের মতন মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখেই। আর ইতালির যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি তা হচ্ছে কেন্দ্রীয় ঈদ উদযাপন কমিটি আয়োজিত। আমার এই পেছনে এখানে প্রায় 5টি জামাতে এখানে ঈদের নামাজ আদায় করছে প্রবাসী বাংলাদেশি সহ ধর্মপ্রাণ মুসলিমরা। আর আজকে কিন্তু স্কুল খোলা, বাচ্চাদের স্কুল খোলা, এই জন্য আমরা খুব বেশি কিন্তু বাচ্চাদের নামাজের সমাগমটা আমরা দেখি নেই, দেখা যাচ্ছে না। এবং কর্মদিবস থাকায় কিন্তু সকালে নামাজ শেষ করে আবার তাদের কাজে ফিরে যাবে।
আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে প্রবাসী বাংলাদেশিরা যেটি বলছেন যে ত্যাগের মহিমাকে ধারণ করে আত্মশুদ্ধির মধ্যে দিয়ে আমাদেরকে দেশের উন্নয়নে কাজ করতে হবে, দেশের অগ্রগতিতে তারা পাশে থাকবে, এই কথা বলেছেন ওখানে উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দরা। এবং দূতাবাসের কর্মকর্তা তিনি এখানে এসে নামাজ আদায় করেছেন। আমাদের এই ইতালিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আগের তুলনায় এখানে খামারগুলোতে গিয়ে পশু কুরবানির যে বিষয়টি তা কিন্তু এখানে মোটামুটি ভাবে অনেক বেশি হয়, যেটি আমরা আগে 1 বছর 2 বছর আগেও আমরা অনেক কম দেখেছি। কিন্তু এখন দেখা যায় যে এই যে নামাজ শেষ করেই পরিবার নিয়ে কিন্তু তারা সশরীরে সেখানে যাবে, খামারগুলোতে যাবে, তারা সেখানে তাদের পশু কিনে রেখেছে এবং সেখানে সেটি কোরবানি হবে। এইভাবেই তারা কিন্তু মোটামুটি ভাবে আমাদের বাংলাদেশিরা ঈদ উদযাপন করছে। তো আমার কাছে এই পর্যন্তই ছিল এই ঈদুল আজহার সর্বশেষ তথ্য। ধন্যবাদ লাবণ্য আপনাকে। দর্শক, ঈদ উদযাপনের খবর জানাতে ইতালি থেকে যুক্ত হয়েছিলেন লাবণ্য চৌধুরী এবং এর আগে বিশ্বের নানা প্রান্ত থেকে ঈদ উদযাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানে মার্কিন হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। জানিয়েছে শান্তি আলোচনার মধ্যেই এমন হামলার পর যুক্তরাষ্ট্রের উপর থেকে বিশ্বাস পুরোপুরি হারিয়ে ফেলেছে তারা। এমন উত্তেজনার মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান আত্মসমর্পণ করবে এবং গণমাধ্যম যুক্তরাষ্ট্রের অসাধারণ সাফল্যের খবর দ্রুতই প্রচার করবে। একই দিন যুদ্ধবিরতির উপেক্ষা করেই লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 31 জন নিহত ও 40 জনের বেশি আহত হয়েছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এমনই বিধ্বস্ত দশা লেবাননের। মঙ্গলবারের হামলায় শিশুসহ নিহত হয়েছে বহু মানুষ, ধসে পড়েছে অনেক আবাসিক ভবন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদারের ঘোষণা দেওয়ার পরই দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই ভয়াবহ হামলা চালালো আইডিএফ। এর আগে সোমবার ইরানের 6 সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। বলেছে শান্তি আলোচনার মাঝেই এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের ওপর থেকে পুরোপুরি আস্থা হারিয়ে ফেলেছে তারা। এছাড়া তেহরান এই হামলার পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী আইআরজিসি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তেহরানের প্রতিরক্ষা সক্ষমতা অবাক করেছে যুক্তরাষ্ট্রকে। তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি আমাদের সামরিক বাহিনীর প্রতিরক্ষা ও প্রতিঘাত সক্ষমতা এতটা শক্তিশালী। এটা তাদের সবাইকে পুরোপুরি অবাক করে দিয়েছে। একই দিন এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি বলেছেন মার্কিন ঘাঁটি থাকার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের জন্য এখন আর কোনো নিরাপত্তা বলয় হিসেবে কাজ করছে না। চলমান এই উত্তেজনার মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন দ্রুতই আত্মসমর্পণ করবে ইরান এবং গণমাধ্যম যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্জন ফলাও করে প্রচার করবে। নিজের ট্রুথ সোশ্যালে মঙ্গলবার এক পোস্টে একথা জানান ট্রাম্প। সৃষ্টি ঘটক, ৭১। চীনের চংকিং প্রদেশে টানা ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও 11 জন। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়াংচুয়ান জেলার কয়েকটি এলাকা। দুর্যোগ মোকাবেলায় মোতায়েন করা হয়েছে প্রায় 1800 উদ্ধারকর্মী। উদ্ধার অভিযানে ব্যবহার করা হচ্ছে নৌকা, ভারী যন্ত্রপাতি ও শতাধিক যানবাহন। এদিকে বন্যা ও ভূমিধসের কারণে ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা। ঝুঁকিতে থাকা 2000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি তৎপরতা চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। পাকিস্তানে পাঞ্জাব ও রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঝিলাম জেলায় 13 বছর বয়সী এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও 11 জন। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার রিখটার স্কেলে 4.8 মাত্রার ভূমিকম্পটি সন্ধ্যা 7:06 অনুভূত হয়। কম্পনের গভীরতা ছিল 12 কিলোমিটার আর এর উৎপত্তি স্থল ছিল ঝিলামের দক্ষিণ পশ্চিমে 58 কিলোমিটার দূরে। ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের বিথারি হাকিমপুরে চেকপোস্টে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিরা ভিড় করছেন। ভারতে এসআইআর প্রক্রিয়া শুরুর পর বৈধ নথিপত্র না থাকা সাথে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়ার পরপরই চেকপোস্টে এমন পরিবর্তন এসেছে। পশ্চিমবঙ্গের তরফ থেকে বলা হচ্ছে বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় অবৈধভাবে বসবাস করছিল। অন্যদিকে অনুপ্রবেশকারীদের দাবি গত
1 থেকে 1.5 বছর আগে দালালের সাহায্য নিয়ে তারা সীমান্ত পেরিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় কাজকর্ম করতেন। রেকর্ড ভাঙা তাপপ্রবাহে পড়ছে পশ্চিম ইউরোপের 4 দেশ, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও যুক্তরাজ্য। গত কয়েকদিনে কোথাও তাপমাত্রা উঠেছে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দ্রুত এ তাপমাত্রা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে পর্তুগালে জারি করা হয়েছে সতর্কতা। স্পেন ও যুক্তরাজ্যেও বাড়ছে দাবদাহের প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন সাধারণত মে মাসে এমন গরম দেখা যায় না পশ্চিম ইউরোপে। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বিরা হোসেন। তাপপ্রবাহে বিপর্যস্ত পশ্চিম ইউরোপের জনজীবন। ফ্রান্সের আবহাওয়া দপ্তর মেটেও ফ্রান্সের তথ্য অনুযায়ী রাজধানী প্যারিসে টানা 4 দিন তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দেশের বিভিন্ন অঞ্চল ও শহরে তাপমাত্রা ছুঁয়েছে 39 ডিগ্রি পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন মে মাসে এমন তাপমাত্রা ইউরোপের জন্য একেবারেই অস্বাভাবিক। পর্তুগালেও কমছে না গরমের তীব্রতা। দেশটির বেশ কয়েকটি এলাকায় টানা 4 দিন তাপমাত্রা নামেনি 30 ডিগ্রির নিচে। পরিস্থিতি মোকাবেলায় 6টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অন্যদিকে স্পেনের উত্তর উপকূলীয় অঞ্চলগুলোতেও বইছে তীব্র দাবদাহ। বিভিন্ন শহর ও গ্রামে তাপমাত্রা উঠেছে 34 ডিগ্রি সেলসিয়াসে। স্পেনের আবহাওয়া দপ্তর এইমেড বলছে শহর জুড়ে তাপমাত্রা কমার সম্ভাবনা খুবই কম। গরম আমার একদমই ভালো লাগে না, সহ্য করতে পারি না। তাই সুইমিং পুলে এসে যতটা পারি ঠান্ডা হওয়ার চেষ্টা করছি। তাপপ্রবাহের প্রভাব পড়েছে যুক্তরাজ্যেও। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা পৌঁছেছে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আমি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে এসেছি। ওখানেও গরমকালে প্রায় এমন আবহাওয়াই থাকে, তবে আশা করেছিলাম এখানে গরম কিছুটা কম থাকবে। সত্যি বলতে খুব হতাশ লাগছে, তবুও কোনো মতে টিকে আছি। সাধারণত মে মাসে পশ্চিম ইউরোপে তাপমাত্রা 20 ডিগ্রির বেশি থাকে না, তবে এবারের পরিস্থিতি ভিন্ন। এর আগে 1922 সালের মে মাসে গড় তাপমাত্রা উঠেছিল 32 ডিগ্রি সেলসিয়াসে, যা এতদিন সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হতো। 1 শতাব্দীরও বেশি সময় পর সেই রেকর্ড ভেঙে নতুন উদ্বেগ তৈরি করেছে চলমান এই তাপপ্রবাহ। দেওয়ান মুবাশিরা হোসেন, 71। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কাগজের কারখানায় রাসায়নিক ট্যাঙ্ক বিস্ফোরণে 1 জন নিহত হয়েছেন, সাথে নিখোঁজ এখনও 9 জন। মঙ্গলবার ওয়াশিংটনের স্থানীয় কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে নিপ্পন ডিনাওয়েভ প্যাকেজিং কোম্পানি হতাহত ও স্থাপনাটির ব্যাপক ক্ষতি সাধনের তথ্য জানায়। লংভিউ ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে এখনও সেখানে উদ্ধার তৎপরতা চলছে। হতাহতদের পরিবারের সম্মতি পাওয়ার আগ পর্যন্ত আহত বা নিহতের কোনো তথ্য এখনও প্রকাশ করা হবে না। বিস্ফোরণের ঘটনায় আশপাশের বাসিন্দাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলজিয়ামের বাগেনহাউট শহরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 জন। মঙ্গলবার সকালে একটি স্কুল ভ্যান লেভেল ক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে 2 বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, ভ্যান চালক এবং একজন সহকারী রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আহত হয়েছেন আরও 2 শিক্ষার্থী। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বেলজিয়ামের পরিবহন মন্ত্রী জানিয়েছেন সিসিটিভি ফুটেজে দেখা যায় দুর্ঘটনার সময় লেভেল ক্রসিং এর নিরাপত্তা ব্যারিয়ার নামানো ছিল। ঘটনার পরপরই পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।